এই যে জঙ্গি টোকাই চোর ছেচরা যারা আছে, যারা একটি নির্বাচিত সরকারের বিরুদ্ধে জঙ্গি আন্দোলন করেছে এবং তো নির্বাচিত মানে সরকারের মাননীয় পরিত্যাগ করার প্রধানমন্ত্রী কোনো শেখ ভালো হাসিনাকে পরিত্যাগ আমি করা একটু বা শেষ এর করি। কোনো ভালো সমার্থক শব্দ নাই, মানে এরকম অশ্লীল শব্দের ব্যবহার কেন? কোনটার মানে আপনি অশ্লীল বলছেন শব্দ? জুলাই পরিত্যাগ করি, এর অর্থ হচ্ছে জুলাই পরিত্যাগ করি। তো পরিত্যাগ করা নিজেই একটা কেন আপনি বা- আপনি আপনি কখনো কাউকে পারফিউম ব্যবহার করতে দেখেন নাই এফসিইউ কে? তো হ্যাঁ, ওইটা তো আপনার মাথার ওটা আপনার চিন্তার উপরে ডিপেন্ড করবে। এটা নিয়ে মামলা হয়েছে ইংল্যান্ডে, একটা বড়সড় মামলা হয়েছে। এফসিইউ কে শব্দটা খুবই অশ্লীল, ঠিক আছে? কিন্তু এফসিইউ কে পারফিউম যেটা আছে সেটা বা টি শার্ট যেটা আছে সেটা পরে ইংল্যান্ড আমেরিকাতে মানুষজন ঘুরে বেড়াচ্ছে এবং এটা খুবই বিখ্যাত একটা ব্র্যান্ড। কিন্তু তাহলে এটাকে আপনি তো এখন আপনারা ওইটার আবিষ্কারককে আপনি গিয়ে যদি বলেন, না ওইটার আবিষ্কারককে আপনি গিয়ে যদি বলেন আপনার মাথাতে আর অন্য কোনো শব্দ আসলো না, শব্দটা তো আসলে তাদের মাথাতে আসা উচিত যারা এটাকে খারাপ শব্দ মনে করছে। আমি তো খারাপ শব্দ মনে করছি না এটাকে। আমি আপনাকে যদি এই এখন যে কেউ জুলাই এরকম শব্দ সিডিআই, বলে, আপনি কি এটাকে খারাপ শব্দ মনে করবেন না? কোনটাকে মানে ধরেন যদি খারাপ আপনাকে শব্দ উদ্দেশ্য করে যদি এই শব্দটা ব্যবহার করে, আপনি কি খারাপ শব্দ মনে করবেন? আমি যদি এটাকে খারাপ শব্দ মনেই করতাম তাহলে আমি এটাকে ডিফেন্ড করতাম কেন? ডিফেন্ড করছি কেন? আমার কাছে এটা মনে হয় না বলেই তো করছি। আপনার কি মনে হয় যে আমি দুই যাত্রাতে আমার দুই রকম চেহারা থাকবে? পারি না। সিডিআই যদি শব্দটা কারো মনে হয় যে তিনি এ পরিত্যাগ অর্থে ব্যবহার করছেন, ফাইন। হ্যাঁ, আমি পরিত্যাগ অর্থে জিনিসটাকে মনে করি, তাই আমার কাছে এটাকে খারাপ মনে হয় না। আমার চিন্তা ভাবনা খুবই সরল সোজা, আমি চিন্তা ভাবনাতে খুবই পরিচ্ছন্ন। আপনি কি ভাবছেন বাই দ্য ওয়ে? সিডিআই দিয়ে আপনার কি মনে হয়? না, আমি সব শব্দ আসলে অনলাইনে মানে উচ্চারণ করতেও খুব স্বাচ্ছন্দ্য বোধ করি না। এবং না মানে আপনি কি ভাবেন প্রথমে আমি জানি না, আপনি কি ভাবেন জানি না। আপনি কি পরিত্যাগ ভাবেন না নাকি অন্য কিছু না, ভাবেন? আমি আসলে পরিত্যাগ ভাবি না। আমি জানি এটার একটা অন্যরকম মিনিং আছে। এটার কি আর কোনো মিনিং আছে নাকি এটার অর্থ আমি পরিত্যাগ? জানি না। আপনি জানেন না? আমি অবশ্য জানি না। আমার জানা নাই। আমি জানি না আপনি কি জানেন, বাট আমার কাছে এটাকে পরিত্যাগ মনে হয়। আচ্ছা। আমি অন্য কিছু কথাতে আসেইনি। আমি সিডিআই জানি না শব্দের কেন। অর্থ পরিত্যাগ করা। মানে ওই অর্থে, ওইটার অর্থ এটার মানে সিডি একটা কোনো অর্থই নাই আসলে। মানে ওই অর্থ যদি আপনি চিন্তা করেন তাহলে তো কোনো শব্দই নেই। এফসিইউ এর কোনো অর্থ আছে? অর্থ নাই তো। এই জিনিসটাকে যে যেভাবে ট্রান্সলেট করে, আমার যেই মেন্টালিটি বা আমার যে চিন্তা, সেই চিন্তার মধ্য দিয়ে আমি এটাকে পরিত্যাগ বলে মনে করি। আচ্ছা, মানে ধরেন অনেকের মধ্যেই দেখা যায়, আপনাদের মধ্যেই যদি বলি, নিজেদের মধ্যেও আপনারা এরকম অনেক শব্দের ব্যবহার করে পাল্টা আক্রমণ আপনাদের মধ্যে দেখা যায়। যদি বলি আপনাদের নিজেদের অ্যাক্টিভিস্ট যারা আওয়ামী লীগের এই আপনাদের কারা কারা? নাম জানা, আপনার কথা বলবো অমির রহমান পেয়াল বা সুলতানা রহমান, ওনাদের। অমির রহমান পিয়াল কে আমি ঠিক চিনতে পারছি না। আপনি তাকে নিয়ে অনেক বক্তব্য দিয়েছেন। আমি এই মুহূর্তে নামটা মনে করতে পারছি না। কে? আমাকে আরেকবার মেমোরি রিফ্রেশ করেন। উনি আওয়ামী লীগের পক্ষে একজন অ্যাক্টিভিস্ট। আপনি তাকে ব্রিগেডিয়ার বলেন। আমি এই মুহূর্তে ওনার নামটা মনে করতে পারছি না, বলে দুঃখিত। আপনার এই কথা কি মানে দর্শকদের কাছে বিশ্বাসযোগ্য হবে? মানে আপনাকে যারা চেনেন তাদের? না, মানে ব্যাপারটা বিশ্বাসযোগ্যের ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে আমার মেমোরি রিফ্রেশের ব্যাপার। এই মুহূর্তে আপনি আমাকে যদি ধরেন, অনেক কিছু আছে এটা আমি মনে করতে পারি না। এই মুহূর্তে আমি নামটা মনে করতে পারছি। উনি কি করেন? উনি কিসের জন্য বিখ্যাত? আচ্ছা, আপনি ডাক্তার দেখাতে পারেন, মানে মেমোরি যদি মনে করেন মেমোরি। আমি খুবই অ্যাপ্রিশিয়েট করি আপনার সাজেশন, বাট আই উইল। আমার মনে হয় না যে কোনো ব্যক্তির নাম মনে করতে না পারার জন্য আমাকে ডাক্তার কাছে যেতে হবে। অসংখ্য অপান্ত তুচ্ছ ব্যক্তিদের নাম, আমি অনেকের নাম মনে রাখতে পারি না। তার জন্য আমাকে ডাক্তার দেখাতে হয়, তাহলে লক্ষ লক্ষ মানুষের ডাক্তার কাছে যেতে হবে। মানে ধরেন আমি এই কারণে বললাম, আমিও একটু মানে ফান করেই বললাম একরকম, কারণ আপনি তাকে নিয়ে বক্তব্য দিয়েছেন, তার সমালোচনা করেছেন। আমি এই পৃথিবীতে প্রচুর আলাপ করেছি ছোটবেলা থেকে এখন পর্যন্ত, সবার নাম আমার মনে নাই। আচ্ছা, স্পষ্ট আপনি একদমই নাম মনে করতে পারছেন না। তাহলে আর এই বিষয়ে খুব আলোচনায় না যাই। আওয়ামী লীগের নেতা কর্মীদের মধ্যেও একটা কোন্দলের কথা শুনতে পাই। অনেকে বলেন যে মানে ধরেন অফলাইনে অনানুষ্ঠানিক আলোচনায় মানে টক শোতে কথা বলবার আগেও অনেকে চিন্তা করেন যে এই কথা বললে আমার পেছনে লাগবেন অনেকে, এইরকম পেছনে লাগা শব্দটা আমি শুনেছি আর কি। ফলে আমি খুব নাম রেফার করে বলছি না, কিন্তু আসলে কি এরকম ব্যাপার আছে কিনা? আপনি যেহেতু জানেন দলের ভেতরের অনেক। বাংলাদেশ আওয়ামী লীগের ব্যাপারে একটা কথা আমি বলতে পারি, সেটা হচ্ছে যে ধরেন এই দলটি একটি মাল্টি ক্লাস পার্টি। এখানে মিলিয়নিয়ারও আছে, এখানে প্রান্তিক লেভেলের মানুষও আছে, দিন আনে দিন খাই মানুষও আছে। সেই দলটিতে নানান ধরনের অর্থনৈতিক স্তরের বিন্যাসের, নানান ধরনের শিক্ষার ক্ষেত্রে বলেন, মানে নানান ধরনের সেক্টর থেকে মানুষ এখানে এসেছে। ফলে এই পার্টিটি যেভাবে অপারেট করে বা যেভাবে কাজ করে, সেটাকে আপনি ধরেন এভাবে বলতে পারেন যে ধরেন জামাত ইসলামীর একটা সেন্ট্রাল থেকে নির্দেশ আসলো, সবাই মাথা নিচু করে আজকে সারাদিন বসে থাকবে, তারা মাথা নিচু করে বসে থাকবে। এটা ভালো না খারাপ এটা নিয়ে প্রশ্ন করার সুযোগ নাই। আমি যেটা অন্তপক্ষে আমার অভিজ্ঞতায় দেখেছি, বাংলাদেশ আওয়ামী লীগ এই দলটা মানুষ কেন করে, যেখানে কথা বলবার স্বাধীনতা রয়েছে। এমনকি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যখন একটা কথা বলেন বা একটা ইস্যু নিয়ে আলোচনা করেন, সেখানেও কিন্তু পাল্টা প্রশ্ন হয় যে আপা এটা কেন করবো বা এটা করাটা কি ঠিক হবে। অর্থাৎ এই যে বাক স্বাধীনতা, এই যে প্রশ্ন করবার যে স্পেস, সেটা বাংলাদেশ আওয়ামী লীগে আছে। ফলে আপনি যদি প্রশ্ন করবার স্পেসকে কোন্দল বলেন,
আমার কাছে মনে হয় সেটা খুব বেশি বেশি হয়ে যাচ্ছে আর কি। মানে আমার কাছে মনে হয় যে চিন্তার ভিন্নতা কোন্দল হতে পারে না। কোন্দল কাকে বলি? আপনি তাহলে মনে করেন আওয়ামী লীগের নেতৃত্বের মধ্যে কোনো কোন্দল নাই, মানে বিভিন্ন পর্যায়ের নেতৃত্ব? ডেফিনেটলি নট। আমি এটাকে এই একটা ব্যাপার আমি আপনাকে খুবই দায়িত্ব নিয়ে বলতে পারি, একেবারেই না। স্পষ্ট, আপনার বক্তব্য স্পষ্ট। কিন্তু যেই নেতৃত্বের মানে যেই নেতৃত্বে আওয়ামী লীগের এই ঐতিহ্যবাহী দলটার এই পরিণতি হলো, সেখানে কি কোনো পরিণতি হয়েছে? ক্ষমতাচ্যুত হতে হয়েছে, পলাতক থাকতে হচ্ছে? ক্ষমতাচ্যুত হতে হয়নি তো, আপনি ভাবছেন একটা জঙ্গি আক্রমণে যদি মানে মাননীয় প্রধানমন্ত্রীকে নিরাপদ স্থানে আনা হয়, এই স্ট্রাগল পিরিয়ডটাকে আপনি যদি এইভাবে বলতে চান ক্ষমতাচ্যুত, তাহলে আপনি বলতে পারেন। আমি বরঞ্চ বলবো যে বাংলাদেশ আওয়ামী লীগ এখন সংগ্রামরত রয়েছে, পবিত্র সংগ্রামে রত রয়েছে। তাহলে মানে ক্ষমতাচ্যুত নাকি ক্ষমতায় আছে এখনো? যেমন মুক্তিযুদ্ধ, এটা একটি পবিত্র সংগ্রাম ছিল। ফ্রেঞ্চ বিপ্লব একটা সংগ্রাম ছিল। এরকম অসংখ্য বিপ্লবের নাম আমি আপনাকে বলতে পারি। আমরা সংগ্রামে রত রয়েছি। আমরা এই জঙ্গিদেরকে হটিয়ে আবার এই দেশটাকে স্বাধীন করতে চাই। আমরা সংগ্রামে রত রয়েছি। সংগ্রামে রত নিশ্চয়ই, সেটিতে কোনো সমস্যা নাই। কিন্তু আপনারা তো মানে আওয়ামী লীগ তো ক্ষমতাচ্যুত হয়েছে, আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় ছিল। ক্ষমতাচ্যুত কেন বলছেন? ক্ষমতা কোনটাকে ক্ষমতা বলে? জোর করে কোনো কিছু নিয়ে না ক্ষমতা বলে? তার মানে আমরা ক্ষমতাচ্যুত যদি হয়েছি, অন্য কেউ ক্ষমতাতে আছে। তো যারা জোর করে ক্ষমতা নেয়, ওইটা ক্ষমতা? ওইটাকে আপনার ক্ষমতা মনে হয় নাকি? তাহলে ওটাও বলেন। আপনি তাহলে এইভাবে বলেন আপনারা ক্ষমতাচ্যুত হয়েছেন, যারা জোর করে ক্ষমতা নিয়েছেন তার কথা বলেন। তাহলে আমি জিনিসটা একটু ডিফারেন্টটা হোক। আপনি যেটা বলছেন তাদের মনে হয় যে আমাদের ক্ষমতা চলে গেছে, আমরা খুবই ছেড়ে দিয়েছি। আপনার কাছে বাংলাদেশের শাসনভার, বাংলাদেশের প্রধানমন্ত্রী, বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় কোন দলটি আছে? শাসন করছে কারা এই মুহূর্তে? জোর করে আছে, অবৈধভাবে আছে তারেক রহমান আছে, বিএনপির জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি, তারা এই মুহূর্তে অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে। এবং আরেকটা অবৈধ ক্ষমতা দখলদারি ছিল হচ্ছে ইউনূস, তার থেকে সেটা পেয়েছে একটা অবৈধ নির্বাচনের মাধ্যমে। কিন্তু ধরেন আপনি বলছেন সেটি, কিন্তু দেশীয় আন্তর্জাতিক স্বীকৃতি তাদের আছে। ধরেন যেই দেশটিতে আপনার নেত্রী আশ্রিত আছেন, সেই দেশটিও তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছেন, অভিনন্দন জানাচ্ছেন, স্বীকৃতি, দেশি বিদেশে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি আছে। এটা ডিপ্লোম্যাটিক রুল। এখানে যখন আপনার বঙ্গবন্ধুকে হত্যা করা হয়, তখনও আপনার ভারতের শরণ সিং এসে দেখা করেছেন, তারপর অন্যান্য দেশ স্বীকৃতি দিয়েছে। এগুলোতে কিছুই প্রমাণিত হয় না। আপনার বাংলাদেশে যখন এরশাদ ছিল, ডিক্টেটর ছিল, এরশাদের ক্ষমতা তো অবৈধ ঘোষণা করা হয়েছে, আপনি জানেন। তাকে জাতিসংঘে ভাষণ দিতে দেওয়া হয়েছে না। তারপর আপনার যখন জিয়াউর রহমান বন্দুকের নলে ক্ষমতা দখল করেছে, সে জাতিসংঘে ভাষণ দিয়েছে না। ইদি আমিন আপনার ভাষণ দেয় নাই? দিয়েছে তো। অনেক দেশ স্বীকৃতি দিয়েছে। ইংল্যান্ড স্বীকৃতি দেয়নি? দিয়েছে তো। তো এরকম অসংখ্য ডিক্টেটর, গাদ্দাফি বছরের পর বছর শাসন করেছে। যে গণতন্ত্রের কথা বলে, এই মধ্যপ্রাচ্যে তো কোনো গণতন্ত্রই নাই, সেখানে আমেরিকা সাপোর্ট দিচ্ছে না। তো যারা মানুষ মারছে, যে ইসরায়েল, যারা লক্ষ লক্ষ সাধারণ মানুষকে মারছে, স্বীকৃতি দিচ্ছে। বলছিলাম যে খুব যৌক্তিকভাবেই আপনি এই সমালোচনাগুলো করতে পারেন, কিন্তু তবুও আমি বাংলাদেশের প্রেসিডেন্ট আছে, আমি আপনাকে একটু স্মরণ করে দিতে চাই। 1975 সালের পরের মোশতাক, সায়েম এবং জিয়াউর রহমানের ক্ষমতাকে অবৈধ বলে এটাকে বাতিল ঘোষণা করা হচ্ছে পঞ্চম সংশোধনীর রায়। আপনি সেটা জানবেন। সপ্তম সংশোধনীর যে রায়, ওইটাকে কিন্তু বাতিলের রায়ে পরিষ্কারভাবে এরশাদের ক্ষমতা দখলকে অবৈধ করা হয়েছে। এবং আপনি ওই পঞ্চম সংশোধনীর তোফাজ্জল হোসেনের রায়টা পড়ে দেখবেন যে মার্শাল ল বলে কোনো ল নাই, আর কোনো অবৈধ ক্ষমতা দখল যেটাকে বলা হয়, এইটা কোনোভাবে করা যাবে না। এবং আমাদের সংবিধানের সাথের খতে পরিষ্কারভাবে লেখা আছে এগুলো শাস্তি কি আছে। সুতরাং 5ই আগস্ট দুপুরবেলার পর থেকে যা হয়েছে 2024-এর সবকিছু অবৈধ। বাংলাদেশে এর আগেও এটার প্রেসিডেন্ট আছে, যেমন 75 সালের 15 আগস্টের পরে সমস্ত কিছুকে অবৈধ ঘোষণা করা হয়েছে। হ্যাঁ, এটা ঠিক যে সেই সময় বিচারপতিরা পলিসি রিজনে, যেমন কারো যদি এখন বিয়ে হয় 2024-এর পরে, ওই বিয়ে তার ভবিষ্যতে বাতিল করা যাবে না। কিন্তু এইটাকে বলে হচ্ছে যে মানে এক ধরনের টোকেন, এক ধরনের সিম্বল, যে এই শাসনভারটাকে অবৈধ ঘোষণা করা, যেটা বাংলাদেশের আদালতে এটার প্রমাণ রয়েছে পঞ্চম সংশোধনী। আপনি ভালো করে পড়ে দেখবেন। আপনি নিজেও তো আইনের ছাত্রী, আপনি হয়তো জেনে থাকবেন নিশ্চয়ই। ইউনূস যে এসেছে, ইন্টারিম গভর্নমেন্ট বলে কোনো গভর্নমেন্ট বাংলাদেশের সংবিধানে আছে? এই কথা তো আপনার সাথে আমি অনেকবার বলেছি। আপনি আবার আমাকে ওই জায়গাতে যদি আনেন, তাহলে আপনাকে আমি জানতে চাবো যে ইন্টারিম গভর্নমেন্ট বলতে কিছু নাই, যেটার কোনো অস্তিত্ব নাই। তারা নির্বাচন করেছে, সেই নির্বাচন কোনো নির্বাচন, মানে এটা একটা এক্সট্রা কনস্টিটিউশনাল সিচুয়েশন। তারেক রহমানের ব্রিটিশ পাসপোর্ট আছে। বাংলাদেশে শুনেছেন কোনোদিন যে 2 পাসপোর্টে দ্বৈত নাগরিকত্ব ইলেকশন করা যায় 2 ঘন্টা থেকে 3 ঘন্টার মধ্যে? কারণ এনআইডি হয়ে যায়। আপনি করতে পারবেন এনআইডি? আপনি একবার ট্রাই করেন না। তারেক রহমানের হয় কিভাবে? তারেক রহমানের ব্রিটিশ পাসপোর্ট আছে। তারেক রহমানের ব্রিটিশ পাসপোর্ট আছে, সে কিভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী হলো? ওই যে 2-3 ঘন্টার মধ্যে আমার কাছে প্রমাণ আছে। উনি ব্লু এন্ড হোয়াইট কনসালটেন্সি একটা ফার্ম খুলেছেন ইংল্যান্ডে, সেখানে তিনি তার পরিচয় দিয়েছেন ব্রিটিশ নাগরিক। আমরা জানি তিনি অ্যাসাইলাম পেয়েছিলেন, অ্যাসাইলাম পাওয়ার পর উনি ব্রিটিশ নাগরিক হয়েছিলেন, এটা আমরা জানি। এটা তো উনি তো অন্যায় কিছু করেন নাই, তিনি ওই দেশের আইন অনুযায়ী করেছেন। কিন্তু এটা লুকালেন কেন?
এখন দিনটা লুকাচ্ছেন কেন? কারণ লুকাচ্ছেন হচ্ছে কারণ থাকলে তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন না। সিম্পল। হ্যাঁ, মানে তাহলে এগুলাকে আপনি কোন আইন বলবেন, এগুলাকে আপনি ক্ষমতা বলবেন, সেখানে আপনি আমাদেরকে বলতেন ক্ষমতাচ্যুত। ব্যাপারটা এমন যে খুবই একটা আনন্দিত একটা ঘটনা, একেবারে ব্যাপারটা তা না। এটা দুঃখের একটা ব্যাপার, সেটি নির্বাচিত সরকারকে তিনবার অবৈধ জঙ্গি নির্বাচন আক্রমণ করে, করেছে। মানে ভোটারবিহীন নির্বাচন করে তিনবার মানুষের কোনটা ভোটাধিকার, ভোটারবিহীন নির্বাচন মানে ধরেন ছিল? 14, কোনটা 18, ভোটারবিহীন নির্বাচন 24, ছিল? 14, 18, 24 সেই নির্বাচনগুলো। কবে সরি আমি বুঝিনি কবে। 14, 18, 24 2014 ইলেকশনে বিএনপি তারপর অন্যান্য দল আসেনি, বাংলাদেশ আওয়ামী লীগ সাংবিধানিক ভাবে তাদেরকে ইলেকশন করতে হয়েছে। ঠিক আছে, 2018 ইলেকশনে ইলেকশন হয়েছে, যেটাকে আপনারা নানান ভাবে সমালোচনা করেন, দ্যাটস ফাইন, বাট আমার আন্ডারস্ট্যান্ডিং এর আগে আমি আলোচনা করেছি, এটিকে আমি খুবই ভালো একটা ইলেকশন মনে করেছি এবং আমি নিজে সেই ইলেকশনে নানান ধরনের কেন্দ্রে গেছি, আমার কাছে ঠিক মনে হয়েছে। 2024 ইলেকশনে এরপরে আপনার যখন এরা বর্জন করেছে, আপনার বিএনপি আর অন্যান্য জাতীয় পার্টি না, বিএনপি এবং অন্যান্য যে দলগুলো আছে, যে জঙ্গি দলগুলো আছে, তারা এটা বর্জন করেছে। তাহলে 2026 ইলেকশন কি ইলেকশন ছিল যদি আপনার কাছে ওই ইলেকশন গুলো খারাপ মনে হয়? বাংলাদেশে 2026 ইলেকশনই সবচেয়ে বড় এরকম খুব দলটি, দারুণ নির্বাচন আপনি আপনি যেভাবে আমাকে বলছেন। এটা বলেন, 1996 সালে ইলেকশন যে বিএনপি করছে সেটা কি ইলেকশন ছিল? আর 2026 ইলেকশন কি ছিল? 1986 ইলেকশন কি ছিল? 1988 ইলেকশন কি ছিল? বলেন না শুনি একটু আপনার কাছে। 1978 সালে ইলেকশন কি ছিল? না, আমাদের সব নির্বাচনী প্রশ্নবিদ্ধ, একদম প্রশ্নহীন কোন নির্বাচন আমি অন্তত মনে করতে পারি না যে নির্বাচন নিয়ে কেউ প্রশ্ন বলেন না তো, বলার সময় তো শুধু আপনি 14, 18, 24 নিয়ে বলেন, 26 নিয়ে বলেন একটু। 14, 18, 24 বলি, কারণ 26 নিয়ে বলেন না, আচ্ছা 26 নিয়ে বলেন। হ্যাঁ। 26 ইলেকশনটা কি হয়েছে? খুব ভালো ইলেকশন হয়েছে। 26 নির্বাচন নিয়ে যখন আমি যারা নির্বাচন করে জয়ী আছেন বা তখন বিরোধী বলবেন, দলে তখন আছেন, এখন আপনি বলবেন নাই তো। তাদেরকে আমি প্রশ্ন করি যে মানুষের যারা আওয়ামী সমর্থক ছিল তাদের অপশনটা গেল কোথায়, তারা কেন ভোট দিতে পারলো না? এই প্রশ্নটা আমি তাদেরকেও করি। শুধু আওয়ামী সমর্থক কেন, বাংলাদেশ আওয়ামী লীগ যে ইলেকশনটা করতে পারলো না সেটা নিয়ে আপনি সমালোচনা করছেন না তো? ওইটার কি কোনো ধরনের এখতিয়ার আছে বাংলাদেশ আওয়ামী লীগকে ব্যান করবার, আইন অ্যামেন্ড করবার? আপনি কি জানেন যে সন্ত্রাস বিরোধী আইনটাকে কিভাবে ব্যান করা হয়েছে আপনি জানেন? মানে সন্ত্রাস বিরোধী আইনের 18 ধারা আপনি যদি একটু পড়ে দেখেন সেখানে কি নতুন করে অ্যামেন্ড করা হয়েছে। সরকার যদি মনে করে, মানে ও জাস্ট মনে করলেই হবে, আর কিছু লাগবে না। মানে আওয়ামী লীগ জামাত ইসলামকে নিষিদ্ধ করেছে এই সন্ত্রাস বিরোধী আইনে। আওয়ামী লীগ জামাত ইসলামকে নিষিদ্ধ করেছে অগাস্ট মাসে। সেটা কিসের আলোকে করেছে? নির্বাহী। এখন তো আমাদের কাছে দিনের আলোর মতো পরিষ্কার, শিবির নিজেই বলছে যে এই পুরো মেইহেমটা তারা তৈরি করেছে। এখন তো মনে হয় না এটা নিয়ে আপনার কোনো অত্যুক্তি থাকার কথা যে এত বড় মেইহেম যারা তৈরি করে, এত বড় ঘটনা যারা ঘটায়, সবচেয়ে বড় ভাবে তাদের নিবন্ধন তো বাতিল হচ্ছে হাইকোর্টে। কোর্টে আপনি সেই রায়টা পড়ে দেখেন, তা ব্যারিস্টার তানিয়ামি সেই লয়ার ছিলেন, আপনি দেখেন সেখানে আপনাকে ওই রায়টা তো পড়তে হবে। বাংলাদেশ আওয়ামী লীগ কোন নির্বাহী আদেশে এত বছর ধরে তাদের উপরে প্রেশার ছিল, আপনার গণজাগরণ মঞ্চ থেকে শুরু করে সবাই বলেছে আপনারা কেন এটা নিষিদ্ধ করেন না। আওয়ামী লীগ বারবারই বলেছে আমরা একটা রাজনৈতিক পার্টি, আমরা আসলে ব্যাপারটাকে রাজনৈতিক ভাবে এইভাবে না, এটা যদি আদালতে হয় ভালো কথা। তো ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টে তো লেখাই ছিল যে যারা যুদ্ধাপরাধী, যারা হচ্ছে যে 71 মানুষ গণহত্যা করেছে, তো যারা 71 মানুষ গণহত্যা করেছে তাদেরকে ব্যান করলে আপনার খারাপ লাগে বা আপনার মনে হয় যে এরকম খারাপ কাজ হচ্ছে? তো এখন তো সেম যুক্তি দেওয়া হচ্ছে যারা 24 গণহত্যা করেছে তাদেরকে ব্যান করলে। 24 কোথায় গণহত্যা হয়েছে এটা শুনি আপনার কাছে। মানে আমার ভাষ্য না, কতজন মারা গেছে? জাতিসংঘ বলছে 1400 জন, জাতিসংঘ বলছে 1400 জন, জাতিসংঘ বলছে 14 জন, জাতিসংঘ যে 1400 জন বলেছে। গণহত্যা শব্দটা নিয়ে সরকারি যে গেজেট সেখানে বলা হচ্ছে 844 জন, তার মধ্যে 66 জন ফেরত এসেছে। আবার এর মধ্যে 100 জনের কথা, 100 জন মানে প্রথম আলোর যে রিপোর্টে সেখানে বিভিন্ন মানুষ বিভিন্ন সময় ফেরত আসছে। 844 জন, আচ্ছা আমি ধরে নিচ্ছি আপনার কথা, 844 জন। এই 844 জনের কথা বলছে সরকারি গেজেটে, 1400 জন বলছে জাতিসংঘ। কোনটা সত্যি কথা? তারপরে এরা আবার বলতে চাইছে 2000 জন, কেউ বলছে লক্ষ লক্ষ মানুষ। এর মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মী কয়জন, পুলিশ কয়জন? এই 844 এর মধ্যে পুলিশ কয়জন আছে? এগুলো আমরা বিবেচনা করে দেখেছি। আওয়ামী লীগের নেতাকর্মী কয়জন আছে, কারা মেরেছে? আমরা কি সেটা এখন পর্যন্ত কোনো রায় হয়েছে যে কারা মেরেছে, কিভাবে মেরেছে? আমরা তো প্রতিদিন দেখেন শারমিন আপা, যদি আমরা ধরেন কথা বলতাম 5ই আগস্টের পরে, আমি আপনার এই কথাটাকে একটা বলতাম যে এমন একটা ঘটনা ঘটেছে হঠাৎ করে, কিন্তু এই 2 বছর পরে আমরা কত ভিডিও দেখেছি তারা বলছে যে আগুনে পোড়াইছি আমরা। ওই যে দাঁড়িয়ে একটা লোক বারবার খুব গর্ব করে বলছে, আরেকজন বলছে কাকরাইলের কি জানো বলছে যে আমি কিং সনি আমি পুড়িয়েছি। তারপরে ড্যামনার একজন বলছে আমার হুকুম ছাড়া এখানে একটা বাসও পড়ে নেই বিএনপি। তো তারা নিজেরা প্রকাশ্যে এসে বলেছে তারা বাস পুড়িয়েছে, প্রকাশ্যে এসে বলেছে তারা আগুন দিয়েছে, পুলিশ হত্যা করেছে। আজকে একটা ভিডিও সেভ করলাম যেখানে বলছে যে পুলিশ হত্যা তারা করেছে। এবং আজকে শিবিরের 2টা দেখলাম, যে সাদিক কায়েমের একটা বক্তব্য দেখলাম যে এই পুরো আন্দোলনটা শিবির করেছে।
এই পুরো ঘটনাটা, আন্দোলন তো বলবো না, এই মেইহ্যাম, এই সহিংসতাটা, এটা শিবির করেছে, এই সহিংসতা তারা করেছে। শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্য ছিল, এটা মঞ্জু বলেছে। বাউফল থেকে যে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে, শিবিরের যে ক্যাডার মঞ্জু, সে বলেছে তাদের উদ্দেশ্য ছিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করা। তো ইন্টেনশন যদি থাকে একজন প্রধানমন্ত্রীকে হত্যা করার, সেটাকে কি আপনার কোনোভাবে আর আন্দোলন, কোনোভাবে সংগ্রাম এগুলো মনে হতে পারে আপা? আপনি আমাকে বলেন না, মানে আপনি আন্দোলন বলছেন না, কিন্তু ধরেন আপনি কি বলেন, আপনি কি বলেন যে যারা বলছে যে এইটা হত্যার উদ্দেশ্য ছিল প্রধানমন্ত্রী, আমি আপনাকে প্রশ্নটা করি আবার, তারপর আপনি বলেন যে তারা বলছে যে প্রধানমন্ত্রীকে হত্যা করাই তাদের উদ্দেশ্য ছিল, এটাকে আন্দোলন বলবেন আপনি? নাকি আপনি বলবেন যে কিছু নিরীহ ছাত্রছাত্রীদেরকে ভুল বুঝিয়ে রাস্তাতে নিয়ে আসা হয়েছে? হত্যা করা কোনো মহৎ উদ্দেশ্য হতে পারে না, কিন্তু ধরেন এই কথাটা যদি তাহলে এটাকে আন্দোলন বলা যায়? আপনাকে আমি যখন আন্দোলন বলা যায় যে এরকম আপনি যেটাকে মেহ্যাম বলছেন, নানান রকম আখ্যায়িত করছেন, যে আমি বলছি, আপনি কি বলছেন এটাকে মেহ্যাম বলবেন? আন্দোলন বলছি, যে এটা একটা আন্দোলন। আন্দোলন বলেন, কেন আন্দোলন বলেন? যেখানে বলা হয়েছে যে প্রধানমন্ত্রীকে মারাটাই তাদের উদ্দেশ্য ছিল, যেখানে বলছে তারা স্নাইপার এনেছে, লস্করে তৈয়বার যে মোজাম্মেল হাশমি, সে বলেছে যে এই আন্দোলনে তারা ছিল, আপনি সেটা কেন বলছেন না? তাহলে এটা আন্দোলন কেমনে হয় যে লস্করে তৈয়বার মতো একটা সন্ত্রাসী সংগঠন বাংলাদেশে এসেছে, এটা কিভাবে হয়? আমাদের কাছে অনেক কিছু এখন অস্পষ্ট, কিন্তু এখানে অনেক কিছু যে আছে সেই ব্যাপারে আপনার কাছে শুধু অস্পষ্ট আমি যখন বলি তখন, আর বাকি সব আপনি যখন আপনার কাছে মনে হয় দিনের মতো ফকফকা। এটা কেমন কথা? আমার অবস্থানটাই এত আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়, আপনি আমার সবগুলো অনুষ্ঠান দেখবেন, তাহলে আপনি মনে হয় আমার অবস্থানটা বুঝতে পারেন, না বুঝলেও অনুষ্ঠান দিয়ে বিবেচনা করব না, আমি বলবো যে আপনি আমাকে কি প্রশ্ন করছেন আর কি ব্যাখ্যা দিচ্ছেন। আমি সবসময় মনে করেন যে ব্যাপারটা এমন যে উনি অতীতে অনেক ভালো কাজ করেছেন। না, আমি যদি অতীতে 10টা ভালো কাজ করি আর একজনকে একটা ল্যাং মেরে ফেলে দেই, আপনি এটা বলতে পারবেন না একটা ল্যাং মেরে ফেলে কি হয়েছে, উনি তো 10 জনকে ল্যাং থেকে উঠিয়েছেন। এটা তো একটা উদাহরণ হতে পারে না। আপনি আমার কাছে এটাকে আন্দোলন বলছেন, অন্য জায়গা থেকে আন্দোলন বলছেন কি বলছেন না, আমি এটা যখন বড় ব্যাপার না। যে অতিথিকে আমি আমার অতিথি বানাই, সম্মানিত অতিথি হিসেবে যারা আমার সাথে যোগদান করেন, আমি তাদেরকে তাদের অ্যাঙ্গেল থেকে প্রশ্ন করি। আমি আপনার সাথে বসে বসে আওয়ামী লীগের কত উন্নয়ন হয়েছে এই গল্পটা আপনার সাথে বসে বসে করবো না। এটি আমার অনুষ্ঠানের এইরকম একটা প্যাটার্ন আমার, বা জঙ্গিরা কে কোথায় হামলা করলো সেটি আপনার সাথে আমার আলোচনা বিষয় বলছে না। আমরা যদি এইটা না আপনার সাথে একমত, এইটা আপনার নিরপেক্ষতা বা আপনার যেই, আমরা এই কারণে আপনাকে পছন্দ করি, আপনার প্রোগ্রামগুলোতে পছন্দ করি, মানুষ পছন্দ করে, সেটা ঠিক আছে, আমি অ্যাপ্রিশিয়েট করি আপনাকে। তো আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি যে যেটাকে আপনি আন্দোলন বলছেন, এটা তো ধরেন আমি আছি বলে আপনাকে এটাকে এখন আপনি আন্দোলন বলছেন, আমি নাই বলে বলবেন না, ব্যাপারটা অমন না। না, আমি আপনি আছেন বলে এই অর্থে কি নয় ব্যারিস্টার মজুমদার। ধরেন এখানে দেশে বিদেশে বিভিন্ন দেশে আমাদের চেনা জানা অনেক মানুষ দাঁড়িয়েছেন রাস্তায়, মানে দেশের মধ্যে ছাত্রছাত্রী সবাই, আপনি পরিচিত প্রত্যেকটা পরিচিত পরিবারে জিজ্ঞেস করবেন, কেউ না কেউ পরিচিত মানুষজন দাঁড়িয়েছে, তারা নিজে বা তাদের সন্তানরা, ভাই বোন, তারা রাস্তায় দাঁড়িয়ে। এখন তো তারা বলছে আগেই ভালো ছিলাম, এখন তো তারা এটাকে আন্দোলন বলছে না, ওই মুহূর্তে তারা বলেছিল বটে, আমি আপনার সাথে একমত। কারণ ওই সময় তো আর বুঝতে পারা যায় নাই, এই সময় এসে ঘটনাটা কি দেখবে। এখন যখন মানুষ দেখছে তখন তো আর ওইখানে যে গেছে, এই যেমন খায়রুল নামে একটা ছেলে আছে, খায়রুল দেওয়ান, যে নিজেকে বলছে যে প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট, আপনি জানেন যে সে বলছে খবরদার জুলাই যোদ্ধা বলবে না, মানুষ পিটাইবো, আমরা কিন্তু বাঁচাতে পারবো না। ও নিজেই একসময় নিজেকে গর্ব করে বলতো আমি জুলাই যোদ্ধা, এখন বলছে জুলাইয়ের কথা। এই জায়গায় মেয়ের আফরোজ শাওন আজকে জুলাইকে পরিত্যাগ করে সে পোস্ট দিয়েছে, শুধু জুলাই পরিত্যাগ এইটা লেখার কারণেই তাকে আজকে কত হামলা মামলা, তার ফেসবুক রিপোর্ট করা, কত কিছু হচ্ছে। সুতরাং আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে দেখেন, এটাকে আপনি আন্দোলন বলেন, আমি বলি একটা জঙ্গি আক্রমণ, টোকাইদের আক্রমণ, এটাকে আমি একটা জঙ্গি সমাবেশ বলি। কারণ কেন বলি কথাটা আমি আপনাকে বলি, যেখানে লস্করে তৈয়বা বলছে, যেখানে তারা পুরো ইনভলভ ছিল, আমি বলি নাই লস্করে তৈয়বা বিরাট